বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছে নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3-এর 13-র খ নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 13-র ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি, আর আজকে আমরা দেখব 13-র খ নাম্বার প্রশ্নের সমাধান। তার আগে অবশ্যই আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আগে এই অঙ্কটা করার আগে এখানে ব্যবধিটা দেখতে হবে তোমাকে 0 থেকে 2 পায়ের আগ পর্যন্ত, অর্থাৎ 0-র বড় 2 পায়ের চাইতে ছোট। অর্থাৎ আমাদের দেখো 0 ডিগ্রি থেকে 2 পাই পর্যন্ত যে হিসাবটা করতে হবে সেটা 0 থেকে কোনটা, এখান থেকে এই 4টা চতুর্ভাগ নিয়ে কিন্তু কাজ করতে হবে। এখন কার ঘর কোনটা সেটা কিন্তু আমাদের আগেও ক্লাসেও তোমাদেরকে বুঝে দেওয়া হয়েছে, তারপরে আমি আবারও আলোচনা করেছি। প্রথম চতুর্ভাগটা সবার ঘর, এই ঘরে কিন্তু সবাই ধনাত্মক। তাহলে প্রথম চতুর্ভাগে যদি কারো সবার যদি ধনাত্মক মান আসে থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে কিন্তু প্রবেশ করতে হবে। তাহলে প্রথম চতুর্ভাগে কিন্তু প্রবেশ করতে হলে যোগ বিয়োগের কোনো কিছু প্রয়োজন হয় না, সরাসরি মান বের হয়। দ্বিতীয় ঘরে প্রবেশ করতে হলে কি করতে হবে, আমরা কিন্তু পাই থেকে হিসাব করব, পাই থেকে বিয়োগ করলে অর্থাৎ 180 থাকলে কিছু বিয়োগ করলে কিন্তু দ্বিতীয় ঘরে প্রবেশ করা যায়। আবার তৃতীয় ঘরে প্রবেশ করতে হলে তোমাকে কি করতে হবে, পায়ের সাথে কিছু যোগ করতে হবে, তার মানে পাই প্লাস করলে তুমি তৃতীয় ঘরে প্রবেশ করতে পারবা। তাহলে আমরা চতুর্থ ঘরে যদি প্রবেশ করতে চাই তাহলে 2 পাই থেকে মাইনাস করতে হবে। প্রিয় সেক্ষেত্রে কখন এটা আমাদের প্রবেশ করতে হবে সেটা হচ্ছে মানের ওপরে। যেমন ধরো এরকম আসে কস থিটার মান আসতে পারে হচ্ছে প্লাস মাইনাস ধরো হাফ আসছে, তাহলে এরকম আসতে পারে। কখনো কোনো ক্ষেত্রে দেখবা মান আসতে পারে প্লাস মাইনাস আসছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, দেখো প্লাস মাইনাস, তাহলে কজের মান আছে ধনাত্মক ঋণাত্মক উভয়। তাহলে কজ কোন কোন ঘরে ধনাত্মক আগে সেটা দেখতে হবে। কজের কিন্তু প্রথম চতুর্ভাগে ধনাত্মক এবং চতুর্থ চতুর্ভাগে কিন্তু ধনাত্মক। তাহলে প্রথম এবং চতুর্থ ঘরে কস কিন্তু ধনাত্মক। আবার এখানে ঋণাত্মক আছে, তাহলে কোন কোন ঘরে ঋণাত্মক, কস কিন্তু দেখো দ্বিতীয় ঘরে ঋণাত্মক, তৃতীয় ঘরে ঋণাত্মক। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের 4টা উত্তর হবে। তাহলে এখানে কজের অ্যান্সার থিটার মান কিন্তু 4টা আসবে। কেমন করে, প্রথম ঘরে ঢুকবো আমরা, প্রথম ঘরে ঢুকলে আমরা কি করব, cos থিটা সমান আমরা প্রথম ঘরে যেহেতু ধনাত্মক প্রথম ঘর নিয়ে কাজ করব। দ্বিতীয় ঘরে কি করব, আমরা দ্বিতীয় ঘরে কিন্তু ঋণাত্মক, তাহলে ঋণাত্মক হাফ দিয়ে কাজ করে আমরা কিন্তু পাই মাইনাস করলে কিন্তু আমরা দ্বিতীয় ঘরে প্রবেশ করতে পারবো। আমরা অঙ্কগুলো যখন করব তখন কিন্তু আমরা এখান থেকে ধারাবাহিকভাবে দেখো আমি একটু দেখে দিচ্ছি এখানে, তারপরে তোমাদেরকে একটু বুঝে দিচ্ছি। cos এখন লিখলাম cos থিটা, এখন লেখার পরে যেহেতু প্রথম চতুর্ভাগ নিয়ে আমরা কাজ করব তাহলে প্রথম চতুর্ভাগে কিন্তু কি ধনাত্মক, প্রথম চতুর্ভাগে কি ধনাত্মক, ধনাত্মক হলে কি হবে, তাহলে কস আমরা প্লাসটা নিব, তাহলে হাফ লিখব। ধনাত্মক হলে হাফ লিখবো। তাহলে কস কত ডিগ্রিতে হাফ আছে, কস থিটা সমান সমান কস কত ডিগ্রিতে হাফ আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে আমরা কি লিখি, কস 60 ডিগ্রিকে লিখি আমরা পাই ভাগ 3 উভয় সাইড থেকে কস উঠে যাবে, থিটা সমান পাই ভাগ 3। এরকমভাবে কাজ করতে হবে যেহেতু 4টা চতুর্ভাগে। এবার দ্বিতীয় চতুর্ভাগে কি কস ঋণাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে কস কি ঋণাত্মক, তাহলে এই ঘরে প্রবেশ করতে হবে, দ্বিতীয় ঘরে নিয়ে করব আমরা, প্রথমের পরে দ্বিতীয় তৃতীয় সিরিয়ালে করব, কিন্তু কোন ঘরে কি চিহ্ন সেটা আমরা নিব। এখন যদি আমি এটি দ্বিতীয় লিখি তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কি হবে বলো তো, ঋণাত্মক হবে। দ্বিতীয় ঘরে কি হবে, ঋণাত্মক, তাহলে এখানে কি হবে মাইনাস আসবে। এখন কথা হলো মাইনাস, তাহলে আমি কি লিখলাম কস পাই ভাগ 3 লিখলাম। এখন কিন্তু আমাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করতে হবে। দ্বিতীয় ঘরে কী ভাবে কস থিটা লিখবো। এখন এই যে যখনই দ্বিতীয় ঘরে কি করতে হবে, পাই মাইনাস করতে হবে, পাই মাইনাস করলে পাই ভাগ 3 করলে তুমি দ্বিতীয় ঘরে প্রবেশ করলে, তাহলে এই মাইনাস আর থাকবে না, কস হয়ে গেল। এখন পাই 3 পাই মাইনাস পাই করলে কত হয়, 2 পাই ভাগ 3 হবে। দেখো দ্বিতীয় ঘরের আনসারও বের হলো। এবার যদি তুমি তৃতীয় ঘরে প্রবেশ করতে চাও তাহলে কি করতে হবে, এখানে প্লাস করে দিবা, তাহলে কিন্তু তৃতীয় ঘরে তুমি প্রবেশ করলে, তাহলে কত অ্যান্সার হবে 4 পাই ভাগ 3 হবে। এবার যদি আমাদের 4টা ঘর নিয়ে করতে হবে, এখন কথা হলে তৃতীয় ঘরে কিন্তু ঋণাত্মক, এবার চতুর্থ ঘরে কিন্তু ধনাত্মক, তখন কি হবে এখানে কিন্তু আর ঋণাত্মক চিহ্ন হবে না। এবার আমরা চতুর্থ ঘরে প্রবেশ করতে চাচ্ছি, তাহলে চতুর্থ ঘরে প্রবেশ করতে হলে কি হবে, তাহলে বলে 2 পায়ের থেকে মাইনাস করতে হবে পাই ভাগ 3, এই পাই ভাগ 3কে মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা চতুর্থ ঘরে প্রবেশ কত হবে, 3 × 6 বিয়োগ 1, তাহলে 5 পাই ভাগ 3 অ্যান্সার হবে। তাহলে থিটার মান আসবে 4টা অ্যান্সার আসবে কিন্তু। তাহলে প্রিয় সেক্ষেত্রে এখন আমরা দেখো আমরা খ নম্বরের উত্তরটা করতে চাচ্ছি। তাহলে প্রথমে দেখো আমাদের ব্যবধিটি কিন্তু 4টা চতুর্ভাগকেই ধরেছে, আমরা এখন 4 দ্বারা গুণ করে দিব। আমি এখানে অঙ্ক তোলায় আছে, আমি আর আলাদা করে তুললাম না। তোমরা কি করতে হবে, তোমাদের কিন্তু 13 নাম্বার লিখে খ নাম্বার লিখে দেওয়া আছে লিখতে হবে, এটাও লিখবা এবং দিয়ে তোমরা ব্যবধিটাও লিখবা, অর্থাৎ এখানে দেওয়া আছে লিখবা এবং ব্যবধিটা এবং দিয়ে তোমরা ব্যবধি লিখবা 0 <θ <
2 পাই। মনে করো আমি ওখান থেকে অঙ্কটাতে কাজটা করেছি, জাস্ট এখানেই দেওয়া আছে লেখে, আমি তোমাদেরকে একটু বুঝে দিলাম। এখন আমরা এখান থেকে সমাধানটা করব। তাহলে 4 দ্বারা প্রথমে গুণ করে নিতে হবে। তাহলে 4 cos স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা সমান সমান 5। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমরা বারবারই বলতেছি সমাধানের নিয়ম অনুযায়ী কী করতে হবে। সমাধানের নিয়ম অনুযায়ী আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে তোমাকে যেতে হবে। হয় সাইনকে পরিবর্তন করে কজে আসতে হবে, অথবা কসকে পরিবর্তন করে তোমাদের সাইনে আসতে হবে। তাহলে এখন আবার আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা কাকে পরিবর্তন করতে পারবো। অর্থাৎ যার উপর স্কোয়ার আছে তাকে কিন্তু পরিবর্তন করতে পারবো, যার উপর স্কোয়ার নেই তাকে কিন্তু পরিবর্তন করা যাবে না, কারণ স্কোয়ারের সূত্র দিয়ে কিন্তু পরিবর্তন করা সম্ভব। এখন আসি, তাহলে দেখো সাইনের উপর স্কোয়ার নেই, তাহলে সাইন ঠিক থাকবে, কস পরিবর্তন করব আমরা। তাহলে 4কে বাইরে রেখে, এখানে কিন্তু একটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল, গত ক্লাসে আলোচনা করা আছে, তার আগেও কিন্তু স্কোয়ারের যে সূত্রটা ছিল, কি সূত্রটা ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি ছিল, 1 ছিল। এখন কথা হলো যে দেখো এই দুইটা সমান, এখন ধরো তাহলে এখন যদি আমি এটা যদি এখন ভ্যানিশ করে দিই, আমাদের এখানে অংশ কাটা, একটা দুইটা তিনটা, দেখো এখান থেকে কি হয়, সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা বামে রাখি তাহলে কি হয়, 1 মাইনাস কি হয়, কস স্কোয়ারটা ডানে গেলে মাইনাস হয়ে যায়। আবার এখন যদি আমরা সাইন্সে, এটা তাহলে একটা গেল অংশ। এবার যদি আমরা কসকে বামে রাখি, কস স্কোয়ার থিটাকে যদি বামে রাখি তাহলে কি হবে, 1, এই সাইনটা যায় কি হবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এখানে কিন্তু তিনটা দেখে নিলাম। এখন আসি কখন কি লিখবো, দেখো আমি মিশে দিলাম, আমাদের কিন্তু তিনটা অংশ। ধরে নাও এখানে সাইন স্কোয়ার থিটা আছে, অনুপস্থিত কী কী আছে, 1, তাহলে 1টা আগে লিখতে হবে, 1 মাইনাস কিন্তু কস স্কোয়ার হবে, এটা মাথায় রাখো। তারপরে কি এটার জন্য হলো, এবার যদি কোনো সময় কস স্কোয়ার থাকে তাহলে এখানে একটার জন্য দুটা লিখতে হবে, বা অনুপস্থিত আছে দুইটা, একটা 1 আর একটা হচ্ছে কস সাইন, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 আগে হয়, স্কোয়ারটা পরে হয়। তাহলে দেখো আরেকটা কি, যদি কোনো ক্ষেত্রে যদি দেখো যে 1 আছে, তাহলে 1 এর জন্য কি কি লিখতে পারবো, তাহলে 1, তাহলে বাকি দুটা কি কি অনুপস্থিত, বলে সাইন স্কোয়ার থিটা, আরেকটা কিন্তু প্লাস, এই দুটোর ক্ষেত্রে কিন্তু প্লাস। হ্যাঁ, এবার যদি আমাদের যদি এই দুটা থাকে তাহলে কি অনুপস্থিত, বলে এই দুটার জন্য কিন্তু 1 লিখতে পারবো। তাহলে এটা দেখে নিলাম। এখন আসি আমরা এখানে কস স্কোয়ার থিটা আছে, 4কে বাইরে রাখছি, তাহলে এখানে কস স্কোয়ার উপস্থিত, তাহলে বাকি 1 আর সাইন অনুপস্থিত, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে দিলাম, প্লাস 4 সাইন থিটা, আমাদের গত সাইনে গেল, এখন 5 যদি পার করে নিয়ে আসতে পারো, তাহলে আমাদের মিডল টার্ম যেহেতু করতে হবে, -5 ডান পাশে আসার কারণে, বাম পাশ আসার কারণে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এখন 4 দ্বারা আমরা গুণ করে দিব, 4 গেল 1-এর কাছে, 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা -5 ইকুয়াল 0। এখন আসি আমরা এই প্রথমে স্কোয়ারটা রাখবো, তারপরে স্কোয়ার ছাড়া, তারপরে সংখ্যা। তাহলে আমাদের সংখ্যাটা আগে রাখা যাবে না। এখন আসি তাহলে -4 সাইন স্কোয়ার থিটা, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা -1, দেখো প্লাস এখানে -5 আর এখানে +4, তুমি 4 -5 ইকুয়াল দাও, দেখো ক্যালকুলেটর তোমাকে অ্যান্সার দিচ্ছে -1, অর্থাৎ -5-এর মধ্যে থেকে +4 চলে গেল, কিন্তু -1 বেশি আছে, -1 ইকুয়াল 0। আবার 4 টাকা কাছে আছে, 5 টাকা ঋণ আছে, ঋণ 5 টাকা, 4 টাকা পরিশোধ করলে 4 টাকা দিলেও আর কিন্তু 1 টাকা ঋণ থাকবে, সেই ঋণ এখানে লিখলাম। এখন কিন্তু স্কোয়ারের সাথে কখনো মাইনাস রাখা যাবে না, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে এখানে কি হবে, 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 1, দেখো চিহ্ন পরিবর্তন হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা চিহ্ন আমরা পরিবর্তন করে দিলাম। এখানে কি করে দিয়েছি আমরা, -1 দ্বারা গুণ করে দিয়েছি, গুণ করে আমরা এখানে গুণ করে দিয়েছি। এখন আসি আমরা মিডল টার্ম যে নিয়ম অনুযায়ী এই 4 দ্বারা আগে একক গুণ করে নিতে হবে, 4 একে 4, বা এ স্কোয়ার মাইনাস বর্গের সূত্র তৈরি করলেও করতে পারো তোমরা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যখন দেখবা যে মিডল টার্ম হচ্ছে না, তখন অবশ্যই বর্গের সূত্র দিয়ে হতে পারে। তাহলে এখানে যদি আমরা একটু বর্গের সূত্র দেখি, বর্গের সূত্র হতে পারে, আবার কিন্তু আমরা বর্গের সূত্র দিয়ে করবো, মিডল টার্ম করবো না। যদি কোনো অঙ্কে দেখো যে বর্গ দিয়ে হচ্ছে, তাহলে বর্গের সূত্র দিয়ে করবা। তাহলে কি হবে, ব্র্যাকেটের বাইরে 2 মাইনাস প্লাস ব্র্যাকেটের বাইরে 2, আমরা এখানে 1 লিখতে পারবো, আর 4 এর জন্য 2 লিখতে পারবো। আমরা এখানে কি কি লিখতে পারবো, সাইন থিটা, তার উপর স্কোয়ার, এখানে সূত্রে 2 এর 2 সাইন থিটা, এখানে সূত্রে 2 এর পরে কি 2 সাইন থিটা ইন্টু কি দ্বিতীয় রাশি 1, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখন আসে 2 2 4 সাইন থিটা মিলে যাচ্ছে, কিন্তু স্কোয়ার করলে কিন্তু 4 সাইন স্কোয়ার থিটা, 1 উপর স্কোয়ার করলে 1ই হয়, ইকুয়াল 0। তাহলে কি লিখতে পারি আমরা, প্রথম রাশি 2 সাইন থিটা প্লাস বা মাইনাস 2 এর সাথে কিছু না আছে, -1 হোল স্কোয়ার ইকুয়াল 0।
এই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো 2 সাইন থিটা হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে গেলে 0-এর উপরে রুট করলেই কি আর যা করলে কি সমস্যা নেই। তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0ই হবে। এবার আসি, তাহলে 1কে পার করে দিব, তাহলে 2 সাইন থিটা সমান সমান 1। এবার আমরা যদি সাইন থিটাকে রাখি বা 2 যদি পার হয় তাহলে হাফ। এখানে কিন্তু আমরা এখন দেখো যেহেতু ধনাত্মক মান এসেছে, কস কত ডিগ্রিতে হাফ আছে, কস কিন্তু সাইন 30 ডিগ্রিতে হাফ আছে, সাইন 30 ডিগ্রিতে হাফ, কস 60 ডিগ্রিতে হাফ। তাহলে সাইন 30 ডিগ্রিতে যেহেতু হাফ, আর সাইন 30 ডিগ্রিকে আমরা লিখি কি 30 ডিগ্রিকে আমরা কি পাইক 106 দ্বারা ভাগ করলে, পাইক 6 দ্বারা ভাগ করলে কিন্তু 30 ডিগ্রি হয়। তার মানে 30 ডিগ্রির জন্য আমরা পাই ভাগ 6 লিখতে পারলাম। বাম পাশে কত সাইন, তাহলে বাম পাশেও সাইন, ডান পাশেও কিন্তু আমাদের সাইন লিখতে হবে। সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রিকে আমরা লিখি পাই ভাগ কত 6। তো সেক্ষেত্রে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের, যেহেতু এখানে সাইন থিটার মান কি আছে, আমরা কিন্তু এই লাইনটা এখানে না লিখে আমরা পরে লিখবো। যাই হোক, এই যে হাফ আসলো, সাইন থিটার মান কি আছে ধনাত্মক, তাহলে ধনাত্মক সাইন থিটা, আমাদের ব্যবধি কিন্তু 4টা চতুর্ভাগকেই ধরেছে, কিন্তু সাইন থিটা কোন কোন ঘরে ধনাত্মক, তাহলে প্রথম ঘরে আর হচ্ছে দ্বিতীয় ঘরে। তাহলে তোমাকে প্রথম ঘরে অবস্থান করতে হবে একবার, আরেকবার দ্বিতীয় ঘরে তোমাকে প্রবেশ করতে হবে, 2টা ঘরে তোমাকে প্রবেশ করতে হবে ধনাত্মক মান আসার কারণে। এখন এখানে আমরা লিখবো, এখানে সাইন থিটা, এখানে সাইন থিটা এর মান ধনাত্মক হওয়ায়, এর মান ধনাত্মক হওয়ায়, সাইন থিটার মান ধনাত্মক হওয়ায় থিটা এর অবস্থান হবে, অর্থাৎ ব্যবধিটা লিখবো আমরা, কত ব্যবধি, 0 লেস দেন থিটা লেস দেন 2 পাই ব্যবধিতে, তাহলে সাইন থিটার মান ধনাত্মক হয় এত ব্যবধিতে থিটা এর অবস্থান হবে প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে, এইটুকু আমরা লিখে নিব। ভাগে অবস্থান করবে দ্বিতীয়। তাহলে এখন প্রথম চতুর্ভাগের কিন্তু আমরা বলে দিয়েছি, প্রথম চতুর্ভাগে প্রবেশ করতে হলে প্লাস মাইনাস কিছুই হবে না। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা এখন লিখব, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এখন আমরা কি লিখব, সাইন থিটা সমান সমান হাফ আগে লিখব, তারপরে আমরা কি লিখব সাইন থিটা, তারপরে সাইন আমরা কিন্তু 30 ডিগ্রি, তার মানে সাইন পাই ভাগ কত লিখবো আমরা, 30 ডিগ্রি হলে পাই ভাগ 6 লিখবো। এখন আমাদের উভয় সাইড থেকে থিটা সাইন উঠে যাবে, অর্থাৎ সরাসরি থিটার মানটা হবে হচ্ছে কত, পাই ভাগ 6। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গেলাম। এটা কিন্তু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কিন্তু কি করতে হয়, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যোগ বিয়োগ কিছুই হবে না। এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে প্রবেশ করব। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু জায়গা নেই, আমি আবারও একটু মিশে আমি দ্বিতীয় চতুর্ভাগে এখন আমাকে প্রবেশ করতে হবে। এখন এটা যদি দেখা না যায় তাহলে সেই ক্ষেত্রে আমি ওপরে কিন্তু আবারও লিখে দিচ্ছি, সাইন থিটার মান কিন্তু আমাদের পাই ভাগ 6 বের হলো। এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে লিখব, দ্বিতীয় চতুর্ভাগেও কিন্তু ধনাত্মক, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সাইন থিটা সমান কত, সাইন আবারও আমরা লিখবো, আর এটা হাফ লিখে না লিখে আমরা সাইন পাই ভাগ 6 লিখবো। কিন্তু দ্বিতীয় ঘরে প্রবেশ করতে হলে আমরা বলে দিয়েছি, পাই থেকে মাইনাস করলে কিন্তু দ্বিতীয় ঘরে ঢোকা যায়, পাইয়ের সাথে প্লাস করলে তৃতীয় ঘরে ঢোকা যায়, চতুর্থ ঘরে ঢুকতে হলে 2 পাই থেকে মাইনাস করতে হবে। তাহলে সাইন থিটা লিখলাম, এ পাশে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো সাইন পাই মাইনাস পাই ভাগ 6 লসাগু করতে হবে, লসাগু করে তোমাদের এখানে আরেকটা মান বের করতে হবে। তাহলে সাইন এখানে কিন্তু লসাগু হবে 6 পাই, এখানে হবে 6 পাই মাইনাস পাই, হরা লসাগু সেম হলে ওপরে যা আছে তাই লিখতে হয়। তাহলে 5 পাই, তাহলে সাইন থিটা সমান সমান সাইন 5 পাই ভাগ 6, অতএব থিটা সমান সমান কত, 5 পাই ভাগ কত 6। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো উত্তরই কিন্তু পেয়ে গেলাম। এখানে পেয়েছি আমরা কত, এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে এখানে আমি আরেকটা লাইন লিখে দিচ্ছি, সাইন থিটা সমান লেখা যায় অতএব থিটা সমান কিন্তু আমাদের উভয় সাইড থেকে সাইন উঠে যাবে, সাইন উঠে গেলে কত, থিটা সমান পাই ভাগ 6।
এই দুটো উত্তর। এখন আমরা যে কথাটি লিখতে হবে নির্ণয় সমাধান, একটা হচ্ছে π/6 আর একটা বার হলো আমাদের 5π/6। এখন আমরা এখানে লিখে দেবো অতএব অঙ্কের শেষে আমরা নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান থিটা সমান সমান একটা হচ্ছে π/6 আর এটা হচ্ছে 5π/6। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে খ নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু আজকে দেখে নিলাম। আর পরবর্তীতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে। বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।